তপ্ত দুপুরে সূর্য তখন মাথার উপর আগুনের গোলার মতো জ্বলছে, আর সেই আগুনের তাপ গায়ে মেখেই নীলগিরি এক্সপ্রেস ট্রেনটি ঝকঝক শব্দে লাইনের উপর দিয়ে তীব্র গতিতে বাতাসের বুক ছিঁড়ে ছুটে চলেছে। ট্রেনের ভেতরে গাদাগাদি মানুষের ভিড়, মানুষের ঘামের গন্ধ, বাচ্চাদের চিৎকার আর বাতাসের গুমর গরমে যাত্রীদের প্রাণ যেন অষ্টাগত হয়ে উঠেছে। ঠিক সেই মুহূর্তে ৭ নম্বর বগিতে বজ্রকণ্ঠে প্রবেশ করলেন এক মহিলা টিটি। তার নাম সুমি আক্তার। সুমি রেলওয়ে বিভাগে তার কঠোর শাসন, অদম্য সাহসিকতা আর দুর্নীতির বিরুদ্ধে আপোষহীন অবস্থানের জন্য এক নামে পরিচিত। তার পরনে ইস্ত্রি করা কুচকুচে কালো কোট, চোখে দামি কালো সানগ্লাস আর হাতে ধরা ডিজিটাল টিকিট চেকার মেশিনটি যেন কোনো মরণাস্ত্রের মতো দেখাচ্ছিল। সুমি যখন বগিতে পা রাখলেন তখন চারপাশে জটলা আর উচ্চস্বরের কথা বলা যাত্রীরা মুহূর্তেই শান্ত হয়ে গেল, কারণ সবাই জানতো সুমি আক্তারের তীক্ষ্ণ নজর এড়িয়ে কোনো বিনা টিকিটের যাত্রীর নিস্তার পাওয়ার এক প্রকার অসম্ভব। তিনি অত্যন্ত ক্ষিপ্রতার সাথে একে একে সবার টিকিট চেক করছিলেন এবং যাদের টিকিট নেই তাদেরকে কড়া ভাষায় ধমক দিয়ে দ্বিগুণ জরিমানা আদায় করছিলেন। কোনো ওজোর আপত্তিই তার কানে পৌঁছাচ্ছিল না। ঠিক তখনই কামরার একদম কোণে টয়লেটের পাশে সেই নোংরা দরজার কাছে বসে থাকা এক জরাজীর্ণ যুবকের উপর সুমির নজর পড়ল, যা তার মেজাজকে আরও বিগড়ে দিল। যুবকটির পরনে তালি দেওয়া একটা ধুলোমাখা নোংরা শার্ট, উস্কো খুস্কো জট পাকানো চুল, আর পায়ে কোনো জুতো তো নেই, বরং তার নখগুলো মাটির ময়লায় কালো হয়ে আছে। পাশে পড়ে আছে একটা জীর্ণ ময়লা ঝোলা ব্যাগ, যা থেকে পুরনো লোহার ঘর্ষণের মতো এক ধরনের গন্ধ আসছিল। সুমি তার কাছে গিয়ে পদাঘাতের মতো শব্দে মেঝেতে লাথি মেরে অত্যন্ত কর্কশ কণ্ঠে গর্জে উঠলেন, এই ভিখারি ছেলে, টিকিট দেখাও, নাকি এখানে বসার জন্য ট্রেনের মালিককে অগ্রিম ভাড়া দিয়েছ? যুবকটি মাথা নিচু করে দরজার বাইরে ছুটে চলা গাছপালার দিকে তাকিয়েছিল। সুমির কর্কশ কথা শুনে সে ধীরে ধীরে মাথা তুলল এবং তার চোখের পলক পড়ার সাথে সাথে সুমি এক মুহূর্তের জন্য থমকে গেলেন। যুবকটির চোখে এক ধরনের ক্লান্তি আর গভীর বিষাদ থাকলেও সেখানে ছিল এক ধরনের অদ্ভুত বুদ্ধিদীপ্ত আভিজাত্য, যা সচরাচর কোনো সাধারণ ভিখারি বা ভবঘুরের চোখে দেখা যায় না। যুবকটি অত্যন্ত শান্ত এবং সুশৃঙ্খল গলায় বলল, ম্যাডাম, আমার কাছে কোনো কাগজের টিকিট নেই। আমি তো স্রেফ একজন যাযাবর ভিখারি। তবে আমার কাছে এই মাটির পৃথিবীর গান আছে। আপনি কি তা শুনবেন? সুমির আগে ফেটে পড়ল এবং চিৎকার করে বললেন, টিকিট নেই মানে? ফাজলামো করছো? এখনই পরের স্টেশনে তোমাকে ঘাড় ধরে নামাবো এবং রেলওয়ে পুলিশের হাতে দেবো, যাতে সারা জীবন জেলের ঘানি টেনে এই গানের ভূত মাথা থেকে নামে। যুবকটি কোনো প্রতিবাদ করল না, কোনো অনুনয় করল না, বরং সে ধীর স্থিরভাবে তার ঝোলা থেকে একটি অতি পুরনো গিটার বের করে আনলো, যা জায়গায় জায়গায় ভাঙা থাকলেও তার তারগুলো ছিল একদম নতুন। সুমি যখন ছেলেটির গিটার ধরে হ্যাঁচকা টানে তাকে তুলে দাঁড় করানোর জন্য হাত বাড়ালেন, ঠিক তখনই যুবকটি গিটারের তারে এমন একটি জাদুকরী ঝংকার তুলল, যা ট্রেনের সেই বিশৃঙ্খল কান ফাটানো শব্দের মাঝেও যেন চারপাশটাকে এক মায়াবী এবং স্বর্গীয় নিস্তব্ধতায় ডুবিয়ে দিল। যুবকটি গাইতে শুরু করলো একটি পুরনো ক্লাসিক বিরহের গান, যা মানুষের জীবনের গভীর শূন্যতা আর হারানো প্রেমের আত্মনাদকে মুহূর্তেই জীবন্ত করে তোলে। তার কণ্ঠস্বর ছিল এতটাই সুমধুর, মার্জিত এবং শক্তিশালী যে ট্রেনের সাধারণ যাত্রী থেকে শুরু করে ট্রেনের হকাররাও মূর্তির মতো দাঁড়িয়ে পড়ল। সুমি আক্তারের হাত বাড়িয়ে দেওয়া সেই কঠোর আঙুলগুলো যেন অদৃশ্য কোনো মায়াবী সুতোয় আটকা পড়ে কাঁপতে শুরু করলো। সুমি জীবনে অনেক নামি দামি শিল্পীর কনসার্ট শুনেছেন, কিন্তু এই ভিখারি ছেলেটির কণ্ঠে যে হাহাকার, যে সুরের কারুকাজ আর যে গভীরতা ছিল, তা তার বুক চিরে হৃদয়ের একদম গহীনে গিয়ে সজোরে আঘাত করল এবং তার মনে হতে লাগলো এই ছেলেটি আসলে সুরের কোনো এক রাজপুত্র, যা ভুল করে এই ময়লা পোশাকে বন্দী হয়ে আছে। গানটি শেষ হওয়ার পর পুরো বগিতে কয়েক সেকেন্ডের জন্য এমন এক পিনপতন নীরবতা নেমে এলো, যেন মনে হচ্ছিল ট্রেনটি লাইনের উপর দিয়ে নয়, কোনো মেঘের উপর দিয়ে নিঃশব্দ উড়ে চলেছে। যাত্রীরা মন্ত্রমুগ্ধের মতো পকেট থেকে টাকা বের করে ছেলেটির দিকে ছুড়ে দিচ্ছিল। কেউ কেউ 500 টাকার নোটও বের করলো, কিন্তু ছেলেটি সেই টাকার দিকে একবারও ফিরে তাকালো না, বরং তার চোখের কোণ দিয়ে এক ফোঁটা জল গড়িয়ে পড়ল, তা সে সবার সামনে আড়ালে মুছে ফেলল। সে তার গিটারটি অতি যত্নে ব্যাগে ভরে নিয়ে আবার আগের মতো মাথা নিচু করে দরজার কোণে বসে পড়ল। সুমির ভেতরে সেই কড়া এবং নিষ্ঠুর টিটি অফিসারটি যেন মুহূর্তের মধ্যে এক কোমল হৃদয়ের অভিমানী নারীতে পরিণত হলেন এবং তিনি নিজের অগোচরে ছেলেটির পাশে গিয়ে বসলেন। সুমি একটু নরম এবং কৌতূহলী গলায় জিজ্ঞেস করলেন, তোমার নাম কি? আর তুমি এমন অবিশ্বাস্য সুন্দর গান গাও, যার জন্য লক্ষ লক্ষ টাকা রোজগার করা সম্ভব, অথচ তুমি এই ছেঁড়া ময়লা পোশাকে ট্রেনে ভিক্ষা করা ছদ্মবেশ কেন নিয়েছ? যুবকটি এবার এক করুণ এবং মিলান হাসি দিয়ে সুমির চোখের দিকে তাকিয়ে বলল, ম্যাডাম,
আমার নাম আকাশ। সুর আমার রক্তে মিশে আছে ঠিকই, কিন্তু দারিদ্র্য আর বিশ্বাসঘাতকতা আমার কপালে এমনভাবে লেপ্টে গেছে যে আজ আমি নিজের পরিচয় দিতেও ঘৃণাবোধ করি। আর আমি ভিক্ষা করি না ম্যাডাম, আমি শুধু গান গেয়ে মানুষের আত্মাটাকে একটু ছুঁতে চাই। কেউ যদি দয়া করে কিছু দেয় তবে তা দিয়ে স্টেশনের অনাথ বাচ্চাদের একবেলা খাওয়াই। আমি নিজে তো এখন উপবাসেই তৃপ্তি পাই। আকাশের এই কথাগুলো সমীর কানে বারবার প্রতিধ্বনিত হতে লাগলো। একটি ছেঁড়া পোশাক পরা ছেলের মুখে এমন উন্নত চিন্তা আর আত্মসম্মানবোধ সুমিকে প্রচণ্ডভাবে নাড়া দিল এবং তার অবচেতন মনে এক অজানা প্রেমের বীজ বপন হয়ে গেল। সুমি সেদিন তার সমস্ত ডিউটি এবং জরিমানার কথা প্রায় ভুলেই গেলেন। তিনি আকাশের পাশে বসে জানালা দিয়ে আসা বাতাসের ঝাপটায় আকাশের জীবন কাহিনী শোনার জন্য ব্যাকুল হয়ে উঠলেন। আকাশ প্রথমে তার জীবনের ক্ষতগুলো উন্মোচন করতে রাজি ছিল না, কিন্তু সুমির চোখের ভেতরে থাকা অকৃত্রিম মমতা আর বিশ্বাসের ছায়া দেখে সে ধীরে ধীরে তার জীবনের সেই মাথা নষ্ট করা এবং ভয়ঙ্কর সত্যটি প্রকাশ করতে শুরু করলো। আকাশ আসলে কোনো সাধারণ পরিবারের সন্তান বা আজন্ম ভিখারি নয়। সে ছিল বুয়েটের একজন অত্যন্ত মেধাবী ছাত্র এবং তার বাবা ছিলেন এক সৎ ও নিষ্ঠাবান প্রকৌশলী। আকাশের বাবা এক বিশাল সরকারি প্রজেক্টে কাজ করার সময় আবিষ্কার করেছিলেন যে সেই প্রজেক্টে রডের বদলে বাঁশ ব্যবহার করা হচ্ছে এবং কয়েকশো কোটি টাকা আত্মসাৎ করেছে স্থানীয় এক ক্ষমতাধর রাজনৈতিক নেতা যার নাম জহিরুল ইসলাম। আকাশের বাবা যখন এই দুর্নীতির ফাইল নিয়ে উচ্চ মহলে যাওয়ার চেষ্টা করেন তখন এক রাতে জহিরুল ইসলামের লোকেরা আকাশের বাবা মাকে তাদের নিজের ঘরেই পৃথিবী থেকে বিদায় করে। সেই ঘটনায় আকাশ কোনো মতো বেঁচে ফিরলেও তার একমাত্র ছোট বোন অনিমা মারাত্মকভাবে আহত হয় এবং তাকে বাঁচাতে জরুরিভাবে বিদেশ নেওয়ার জন্য প্রায় 20 লক্ষ টাকার প্রয়োজন ছিল। আকাশ যখন মানুষের দ্বারে দ্বারে সাহায্য চেয়ে ব্যর্থ হয় তখন সে সেই জহিরুল ইসলামের কাছে গিয়ে তার হাত পা জড়িয়ে ধরেছিল শুধু বোনটার প্রাণ বাঁচানোর জন্য। কিন্তু সেই পাষাণ্ড জহিরুল ইসলামের সাহায্যের বদলে আকাশকে জঘন্য এক প্রস্তাব দেয়। আকাশকে স্বীকার করতে হবে যে তার বাবাই ছিল দুর্নীতিবাজ এবং তাকে জহিরুলের অবৈধ সিন্ডিকেটের হয়ে কাজ করতে হবে। আকাশ যখন তাতে রাজি হয়নি তখন জহিরুল তাকে মিথ্যা চুরির মামলায় ভাসিয়ে জেলে পাঠিয়ে দেয় এবং জেলের ভেতরে খবর আসে যে তার আদরে ছোট বোনটি বিনা চিকিৎসায় মারা গেছে। জেল থেকে ফিরে আকাশ দেখে তার পৈতৃক ভিটামাটি সব জহিরুল দখল করে নিয়েছে। সেই থেকে আকাশ একা, তার সাজানো স্বপ্ন আর পৃথিবীটা মুহূর্তের মধ্যে ধুলোয় মিশে গেছে। সে এখন ট্রেনে গান গেয়ে যা পায় তার সবটাই খরচ করে সেই সব মানুষের জন্য যারা তার বোনের মতো অসহায়ভাবে দিন কাটাচ্ছে। আকাশের এই করুণ কাহিনী শুনে সমীর দু চোখ দিয়ে বৃষ্টির মতো জল গড়িয়ে পড়ল এবং তিনি অনুভব করলেন যে সমাজে এই হীরাকে চিনতে পারেনি এবং তাকে ভিখারি বানিয়ে রেখেছে সেই সমাজটা আসলে ভেতর থেকে পচে গেছে। ট্রেনটি যখন তার শেষ গন্তব্যে পৌঁছালো তখন সুমি আকাশকে দৃঢ়ভাবে বললেন, আকাশ, তুমি আজ আমার সাথে এই স্টেশন থেকে নামবে। আমি তোমাকে এই জীবন আর অন্ধকার থেকে বের করে নিয়ে যাবই, এটা আমার প্রতিজ্ঞা। আকাশ অবাক এবং কিছুটা আতঙ্কিত হয়ে বলল, ম্যাডাম, আপনি একজন সম্মানিত সরকারি অফিসার, আপনার অনেক ভবিষ্যৎ পড়ে আছে, আর আমি এক নগণ্য যাযাবর ভিখারি, তাকে দেখলে মানুষ থুতু ফেলে। আপনার সাথে আমাকে দেখলে আপনার মান সম্মান ধুলোয় মিশে যাবে। সুমি তার হাত শক্ত করে ধরে বললেন, সম্মান পোশাকে বা ছুটে থাকে না আকাশ, সম্মান থাকে মানুষের মেরুদণ্ডে আর তার চরিত্রে। আমি তোমাকে এই অন্ধকার থেকে আলোয় ফিরিয়ে আনবই, এমনকি এর জন্য যদি আমার চাকরিও চলে যায় তবে আমি রাজি। সুমি আকাশকে তার নিজের রেলওয়ে কলোনির একটি কোয়ার্টারে নিয়ে গেলেন। সুমির মা, যিনি একজন রক্ষণশীল এবং কড়া মেজাজের নারী, তিনি যখন দেখলেন তার অবিবাহিত মেয়ে এক ভিখারি ছেলেকে বাড়িতে নিয়ে এসেছে তখন তিনি ঘর মাথায় তুললেন এবং আকাশকে ঘর থেকে বের করে দেওয়ার জন্য চিৎকার শুরু করলেন। পাড়া প্রতিবেশী এবং রেলওয়ে কলোনির মানুষজন টিটি সুমির চরিত্র নিয়ে নোংরা কথা রটাতে লাগলো, কিন্তু সুমি ছিলেন পাহাড়ের মতো অটল। তিনি আকাশকে ভালো সাবান দিয়ে স্নান করিয়ে তার ছেঁড়া কাপড়গুলো ফেলে দিলেন এবং নিজের বাবার পুরনো কিন্তু দামি পাঞ্জাবি পরিয়ে দিলেন। সুমি তার নিজস্ব আইনি ক্ষমতা আর জমানো সমস্ত টাকা খরচ করে আকাশের সেই পুরনো মিথ্যা মামলার ফাইল পুনরায় খোলার ব্যবস্থা করলেন। কিন্তু বিপদ তখনও শেষ হয়নি। জহিরুল ইসলাম যখন জানতে পারল যে তার সেই পুরনো শত্রু আকাশ আবার শহরে ফিরে এসেছে এবং একজন মহিলা টিটি তাকে আশ্রয় দিয়েছে, তখন সে সুমিকে ফোন করে সরাসরি হুমকি দিতে শুরু করলো। সুমির অফিসের ঊর্ধ্বতন কর্মকর্তারাও রাজনৈতিক চাপে পড়ে সুমিকে কারণ দর্শানোর নোটিশ দিল এবং আকাশকে অবিলম্বে কোয়ার্টার থেকে বের করে দেওয়ার নির্দেশ দিল। কিন্তু সুমি প্রতিদিন সকালে আকাশের গিটারের সুর আর তার কণ্ঠে রবীন্দ্রসঙ্গীত শুনে এক অদ্ভুত আধ্যাত্মিক শক্তি পেতে শুরু করলেন।
সুমি বুঝতে পারলেন তিনি আকাশের সুরের চেয়েও বেশি আকাশের সেই ধ্বংসস্তূপের উপর দাঁড়িয়ে থাকা হিমালয় সম ব্যক্তিত্বের প্রেমে পড়েছেন। এটি ছিল এক অসম প্রেম, যেখানে একদিকে ছিল সামাজিক মর্যাদা আর অন্যদিকে ছিল এক অবহেলিত প্রতিভার প্রতি গভীর ভালোবাসা। একদিন রাতে যখন জহিরুলের লোকেরা সমীর বাড়িতে হামলা করার চেষ্টা করলো, তখন আকাশ তার পুরনো মার্শাল আর্ট, যা সে বুয়েটে পড়ার সময় শিখেছিল, ব্যবহার করে একাই 3 জনকে কুপঘাত করলো এবং সুমিকে রক্ষা করলো। গল্পের মোড় সম্পূর্ণ ঘুরে গেল এক বর্ষণমুখর কালরাত্রে। সুমি আর আকাশ তখন অন্য একটি জেলায় এক বড় সাংস্কৃতিক অনুষ্ঠানে যাচ্ছিলেন। সেখানে আকাশকে গান গাওয়ার জন্য সুমি রাজি করিয়েছিলেন। দুর্ভাগ্যবশত সেই একই ট্রেনের এসি কামরায় করে পালাচ্ছিলেন সেই অপরাধী নেতা জহিরুল ইসলাম, যে কিনা এক বিশাল ব্যাংক ডাকাতি আর সরকারি ফাইল পাচারের অভিযোগে তখন পুলিশের কাছ থেকে আত্মগোপন করছিল। জহিরুল ট্রেনের করিডোরে আকাশকে দেখে চিনে ফেলল এবং তার সাথে থাকা সশস্ত্র দেহরক্ষীদের নির্দেশ দিল ট্রেনের ভেতরেই আকাশকে আর সমীকে চিরতরে স্তব্ধ করে দেওয়ার জন্য। মাঝপথে ট্রেনটি যখন এক ঘন জঙ্গলের মধ্য দিয়ে এক নির্জন এলাকায় পৌঁছালো, তখন জহিরুলের লোকেরা ট্রেনের জরুরি চেইন টেনে ট্রেন থামিয়ে দিল। পুরো ট্রেনে অন্ধকার আর আতঙ্ক ছড়িয়ে পড়ল। সুমি টিটি হিসেবে যাত্রীদের জীবন রক্ষা করতে নিজের জীবনের তোয়াক্কা না করে কামরার মাঝখানে গিয়ে দাঁড়ালেন। কিন্তু জহিরুলের পেশাদার লোকেরা সমীকে অস্ত্রের মুখে জিম্মি করে ফেলল এবং যাত্রীদের সমস্ত গয়না ও টাকা পয়সা লুট করতে শুরু করলো। সেই মুহূর্তে আকাশের ভেতরে সেই শান্ত ছেলেটি এক প্রলয়ঙ্কারী যোদ্ধায় পরিণত হলো। যে আকাশ এতদিন শুধু গিটারের তারে সুর তুলত, সেই আজ তার ঝোলা থেকে তার বাবার সেই পুরনো মিপে দেখা লোহার রডটি বের করে আনলো। আকাশ ট্রেনের উপরের বাঁক দিয়ে অত্যন্ত সন্তপর্ণে অপরাধীদের মাথার উপর গিয়ে পড়ল। শুরু হলো এক অসম এবং শ্বাসরুদ্ধকর লড়াই। অন্ধকারের ভেতরে আকাশের গতির কাছে অপরাধীরা পরাস্ত হতে লাগলো। ট্রেনের সাধারণ যাত্রীরা যখন দেখলো সেই ভিখারি ছেলেটি তাদের ম্যাডামকে বাঁচাতে আর তাদের সম্পদ রক্ষা করতে লড়াই করছে, তখন তারাও একজোট হয়ে ডাকাতদের উপর ঝাঁপিয়ে পড়ল। লড়াইয়ের এক পর্যায়ে জহিরুল ইসলাম পিস্তল বের করে আকাশের দিকে গুলি করতে গেলে সুমি ধাক্কা দিয়ে জহিরুলকে ফেলে দেন এবং গুলিটি আকাশের কাছ ছেয়ে বেরিয়ে যায়। আহত অবস্থায় আকাশ জহিরুলকে এমনভাবে ঝাপটে ধরল যে জহিরুল আর নড়ার সুযোগ পেল না, যতক্ষণ না পরের স্টেশন থেকে রেলওয়ে পুলিশ সেখানে এসে পৌঁছালো। সেই রাতেই জহিরুল ইসলামের কাছে থাকা ট্রাঙ্ক থেকে কয়েকশো কোটি টাকার জাল মুদ্রা, পাচার হওয়া হীরা আর ব্যাংক ডাকাতির গোপন নথিপত্র উদ্ধার করা হলো। আকাশ রাতারাতি সারা দেশের মানুষের কাছে এক জাতীয় বীর হিসেবে খবরের শিরোনামে চলে এলো। যে সমাজ তাকে ভিখারি বলে গালি দিত, যারা তাকে দেখে ট্রেনের বগি বদলে ফেলত, তারাই আজ আকাশকে এক নজর দেখার জন্য হাসপাতালের সামনে ভিড় জমালো। কেন্দ্রীয় সরকার আকাশের সাহসিকতার জন্য তাকে রাষ্ট্রপতির বীরত্ব পদক প্রদান করলেন এবং আকাশের বাবার সেই পুরনো প্রজেক্টের দুর্নীতি মামলা পুনরায় তদন্ত করে আকাশের পৈতৃক জমি ও বাড়ি সসম্মানে ফিরিয়ে দেওয়া হলো। আকাশ আজ আর ছেঁড়া কাপড় পরে না, কিন্তু সে আজও সেই ট্রেনের 7 নম্বর বগিতে গিয়ে তার পুরনো গিটারটা নিয়ে গান গায়। তবে এখন আর তার ঝোলায় ভিক্ষার পয়সা পড়ে না, বরং মানুষের চোখের জোয়াল আর অকৃত্রিম ভালোবাসা পড়ে। সুমি আক্তার আর শুধু একজন টিটি নন, তিনি আজ আকাশের অনুপ্রেরণা। সুমি আর আকাশ এখন বিবাহিত এবং তাদের এই অদ্ভুত প্রেম কাহিনী এখন পুরো দেশের তরুণ প্রজন্মের কাছে এক আদর্শ হয়ে দাঁড়িয়েছে। সুমিকে যখন জিজ্ঞাসা করা হয়েছিল, আপনি কেন একজন ভিখারির প্রেমে পড়লেন, সুমি মিলান হেসে উত্তর দিয়েছিলেন, আমি তো কোনো ভিখারির প্রেমে পড়িনি, আমি প্রেমে পড়েছিলাম এক হার নামানো যোদ্ধার। তার পোশাকটা ছিল সময়ের ভুলে ধুলো মাখা, কিন্তু তার আত্মাটা ছিল আকাশের মতো নীল আর পরিষ্কার। আকাশ আজ দেশের অন্যতম প্রধান কণ্ঠশিল্পী এবং তার গানের প্রতিটি শব্দে এখন শুধু প্রেমের শুরু নয়, বরং দুর্নীতির বিরুদ্ধে এক প্রতিবাদের আগুন জ্বলে ওঠে। সুমি আজও তার কালো কোট পরে ট্রেনের টিকিট চেক করেন, কিন্তু এখন যখন তিনি 7 নম্বর বগিতে ঢোকেন, তখন পুরো বগির মানুষ দাঁড়িয়ে সম্মান জানায় টিটি ম্যাডামকে নয়, বরং বীর আকাশের অর্ধাঙ্গিনীকে। এই গল্পটি আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় যে ভাগ্যর চাকা যে কোনো সময় স্রষ্টার ইশারায় ঘুরে যেতে পারে। একজন পথের ভিখারিও হতে পারে প্রকৃত রাজপুত্র, যদি তার ভেতরে সত্য, সাহস আর একনিষ্ঠ ভালোবাসা থাকে। টিটি সুমি আক্তার যেভাবে পোশাকের ঊর্ধ্বে গিয়ে আকাশের অন্তরাত্মাকে চিনে নিয়েছিলেন, তার প্রকৃত ভালোবাসার এক বিরল এবং ঐতিহাসিক উদাহরণ। আমাদের সমাজ আজও মানুষকে পোশাক আর ব্যাংক ব্যালেন্স দিয়ে বিচার করে, কিন্তু সুমি আর আকাশ প্রমাণ করে দিল যে মানুষের সত্যিকারের মহত্ব তার সৌন্দর্য লুকিয়ে থাকে, তার চরিত্রের কাঠিন্য আর তার সুরের পবিত্রতায়। ভালোবাসা কোনো সামাজিক সীমানা মানে না, ভালোবাসা শুধু চেনে এক বিশুদ্ধ আত্মা। বন্ধুরা, গল্পটি শেষ পর্যন্ত তারা শুনেছেন, আশা করি গল্পটি তাদের ভালো লেগেছে। ভালো লাগলে ভিডিওতে অবশ্যই একটি লাইক করে দিবেন এবং আমাদের ইউটিউব চ্যানেল গল্প না সাবস্ক্রাইব করে রাখবেন।
আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। ধন্যবাদ সবাইকে।